দেশপ্রেম হলো গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যাদের আপনি মন্ত্রী বানান তার চেহারা কেমন, তার রেজাল্ট কেমন, মানে এ প্লাস না গোল্ডেন এ প্লাস যাই বানান আপনি, আমার কোনো আপত্তি নেই, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম হলো এক নাম্বার চিন্তার ব্যাপার। সে দেশকে ভালোবাসে কিনা, দেশের জনগণকে ভালোবাসে কিনা, এরকম লোককে যদি আপনি মন্ত্রী বানান তাহলে তাকে আর বলতে হবে না আপনি এটা করেন। এর মধ্যে আইন শৃঙ্খলার পাশাপাশি বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টা, এটা যদি নিয়ন্ত্রণের, সামনে রমজান মাস, একদম এই সরকার দায়িত্ব গ্রহণ করেই রমজানে কিন্তু পা দিবে। নির্বাচনের দিন লাশ পড়েছে 25, 30টা 20টা এরকম ঘটনা ঘটেছে আমরা দেখেছি, কিন্তু এবারে একেবারে একটি বুলেটও খরচ না করে কিন্তু এবারে নির্বাচন করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাই টিভির শনি ও রোববারের নিয়মিত টক শো 50 মিনিটসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের নতুন অগ্রযাত্রা। আমরা যদি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে চিন্তা করি এবং গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার তার শেষ মুহূর্তে এসে একটা নির্বাচন দিয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনটি ছিল জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে, এই নির্বাচনের মধ্য দিয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে বিএনপি। তারা খুব দ্রুত সরকার গঠন করতে যাচ্ছে। 18 তারিখের মধ্যে এমপি হিসেবে শপথ এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবে মন্ত্রিসভারও শপথ সম্পন্ন হবে, সেটাই প্রত্যাশা এবং সেরকমই ঘোষণা সরকারের পক্ষ থেকে রয়েছে। এই যখন বাস্তবতা, তখন এই নতুন সরকারের কাছে কি হবে গণমানুষের প্রত্যাশা, সেসব বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন অতিথি এসে যোগ দেবেন এবং তিনি যোগ দেওয়ার সাথে সাথেই আপনাদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেব। আমরা আলোচনা শুরু করতে চাই মাসুদ কামাল আপনাকে দিয়েই। বাংলাদেশের নতুন অগ্রযাত্রা আমাদের বিষয়বস্তু, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, নির্বাচন এবং ভূমিধস বিজয়ের মধ্যে দিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠন হতে যাচ্ছে। এই নতুন অগ্রযাত্রায় আপনার কিংবা দেশের গণমানুষের প্রত্যাশা কি? দেখেন, আমরা তো অনেক দিন ধরে এদেশে নানা কিছু, আমাদের খুব যেগুলো খুব বড় কিছু না, ছোট ছোট ঘটনা, সেগুলো না পেতে পেতে আমরা আসলে মানে একটা হতাশ এবং একটা বিপর্যস্ত অবস্থায় কিন্তু আমরা আছি। দেশে আইনের শাসন নাই বললেই চলে, দুর্নীতি বাধাহীনভাবে চলছে, প্রাতিষ্ঠানিকীকরণ হয়ে গেছে একেবারেই বলা যায়। জি, প্রচুর দুর্নীতি হচ্ছে। এর বিপরীতে আমরা গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার, সেগুলো একদম ভুলুণ্ঠিত ছিল। এরপর আমরা একটা দীর্ঘদিন পর একটা প্রকৃত বলবো আমি নির্বাচন, মানে যেমনই হোক না কেন, একটা নির্বাচনের মাধ্যমে কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে। আমি মানে সরকার এখন গঠিত হয়নি, হতে যাচ্ছে। তো এই সরকারের কাছে আমাদের মানে এটা আমাদেরকে বল না, সবারই, যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, তাদের প্রধান প্রত্যাশা হলো তারা এতদিন যা পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি, সেই জিনিসগুলো তারা পেতে চায়। যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে প্রথম 1 মাসের মধ্যেই মানুষকে বুঝিয়ে দেওয়া যে তারা নতুন কিছু করতে এসেছে। তারা যদি গতানুগতিক পদ্ধতিতে, মানে আগে যেভাবে চলেছে এত বছর, ধরেন আওয়ামী লীগের দুঃশাসন চলেছে, যদি ওরকম হয়, অথবা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মধ্যে যে গা ছাড়া মনোভাব ছিল, গা ছাড়া আচরণ ছিল, যদি সেরকম হয়, অথবা এমনকি আমি এটাও বলবো যে এর আগে বিএনপি সরকার যেমন ছিল যদি তেমনও হয়, তাহলে মানুষের প্রত্যাশা মিটবে না। মানুষ চাইবে, সময় পাল্টে গেছে। বিএনপি সর্বশেষ ক্ষমতায় ছিল আজকে থেকে 20 বছর আগে। এই 20 বছরে মানুষের চাহিদা পাল্টেছে, মানুষের চিন্তা পাল্টে গেছে। কাজেই মানুষের নতুন যে প্রজন্ম এসেছে, কিন্তু এখন এই প্রজন্মের অনেকে আছে যারা নাকি আগের সরকারকে দেখেই নাই, তাদেরও একটা মানে সম্পূর্ণ নতুন ধরনের একটা চাহিদা আছে। এই যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো যদি এই সরকার নোটিশ করে, জাস্ট নোটিশ করে, পূরণ করতে তো সময় লাগবে। সরকার যদি তার আচরণে বোঝায় যে হ্যাঁ এগুলো আমরা ফিল করছি, আমি মনে করি সেটাই হবে সরকারের প্রাথমিক একটা সাফল্য এবং আমাদের প্রত্যাশা। আপনি যথার্থ বলেছেন। আমরা মানে একটা লক্ষণ তো আমরা ভালো লক্ষ্য করছি। যেমন তারেক রহমান সাহেব, তিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
আজকেই তিনি তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আগামীকাল অর্থাৎ রোববার তিনি সন্ধ্যার পরে এই দুজনের বাসায় মিষ্টি নিয়ে যাবেন। এই বিজয়ের পর প্রতিপক্ষের বাসায় মানে এই লেভেলের একজন নেতার যাওয়া, আপনি কিভাবে এটা নিশ্চয়ই যে তারা নতুন কিছু করতে এসছে তার বার্তা দিচ্ছে কিনা? এটা এক ধরনের সৌজন্যতা, এবং এ ধরনের সৌজন্যতাটা সারা দুনিয়াতে খুব স্বাভাবিক ঘটনা। আমাদের এখানে আমরা কখনো দেখিনি, আমাদের জন্য একটু নতুন। এতে আসলে মানে দেশ জাতি মানুষের প্রত্যাশা এগুলি কিছু যায় আসে না, কিন্তু যে জিনিসটা হয় যে তারেক রহমানের প্রতি মানুষের একটা মানে আমাদের এখানে যে প্রধানমন্ত্রী যে আচরণ হবে, যে চিন্তা ভাবনা হবে, সেই যে প্রচলিত একটা ধারণা, সেই ধারণার সঙ্গে এটা একটু অন্যরকম এবং এটা ইতিবাচক। আমি নিজে এতে সন্তুষ্ট, আমি মনে করি এটা উচিত। এবং আমি পাশাপাশি এটাও প্রত্যাশা করব যে এখন তো মনে করেন তারেক রহমানের ভার্চুয়ালি আমাদের মানে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সম্ভাব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের এই যে আচরণটা, এই আচরণটা যেন যাদের কাছে উনি যাচ্ছেন তারাও যেন এই কথাটা মাথায় রাখেন যে তাহলে তাদের কাছ থেকে আমরা দেশ কি আশা করি। দেখেন এখানে তারেক রহমানের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার বিষয় কিন্তু না, বিষয়টা হলো যে আমরা কি চাই। আমরা তারেক রহমানের কাছ থেকে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে লাগসই, সঠিক এবং যুগোপযোগী সিদ্ধান্ত চাই এবং তার বাস্তবায়ন চাই। এবং পাশাপাশি শফিকুর রহমান অথবা নাহিদ ইসলাম তাদের কাছ থেকে আমরা এই যে সিদ্ধান্তগুলো যুগোপযোগী সেগুলির ক্ষেত্রে তাদের কাছ থেকে সহযোগিতা চাই, অথবা সরকারের যে সিদ্ধান্তগুলো যুগোপযোগী নয় অথবা সমালোচনাযোগ্য অথবা এই দ্বিতীয় চিন্তা করা প্রয়োজন যে সিদ্ধান্তগুলো নিয়ে সেগুলোর ব্যাপারে তাদের সমালোচনাটা চাই, যে আপনারা সমালোচনা করুন, সরকারের ভুলগুলি ধরিয়ে দিন, এটা আমরা চাই। কাজেই সেক্ষেত্রে ওনাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকে, যখন কেউ তার প্রতি সৌজন্যতা প্রকাশ করে তারও কিন্তু একটা দায়িত্ব থাকে। যেমন আমি যদি আপনাকে সালাম দিই, হ্যাঁ, তখন আমার ওয়ালাইকুম সালাম বলতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সঠিক, এটি আর কি। আমরা ওরকম দায়িত্ব ওনারাও পালন করবেন, এটাও প্রত্যাশা করি। নির্বাচন মানেই তো হচ্ছে জয় পরাজয় থাকবে, এবং এই যে জাতীয় সংসদ নির্বাচন এটি স্বাভাবিক কারণেই 5 বছর পর পরেই হওয়ার কথা। আমার বক্তব্য হচ্ছে যে আমরা কেন এই সৌজন্যবোধটুক মানে প্রার্থী টু প্রার্থী ছড়িয়ে দিতে পারছি না। আমরা 1-2 প্রার্থীকে দেখেছি যে পরস্পরের মানে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাসায় গেছেন, আবার এরকমও দেখেছি শিশির মনির হেরে গেছেন কিন্তু তিনি মানে স্বাগত জানিয়েছেন যিনি নির্বাচিত হয়েছেন। এই ধরনের অনুশীলন যদি 300 আসনেই হতো, আমার মনে হয় যে মানুষের আকাঙ্ক্ষার যে একটা বাস্তবায়ন, একটা মানে শুভ সূচনা, সেটি কি সম্ভব হতো না? দেখেন এগুলি আসলে মাত্র শুরু তো হয়েছে। আমি নিজেও এটা মনে করি যে মানে এবার যা দেখছি আমরা বিএনপির যে 31 দফা আছে সেখানে তাদের কিন্তু কিছু কিছু রাষ্ট্র সংস্কারের কিছু পরিকল্পনা আছে, আবার জুলাই সনদ একটা আছে, সেখানেও কিছু আছে। একটা বড় বিষয় হলো আপনার উচ্চকক্ষে 100 আসন দেওয়া হবে। এটা কিভাবে দেওয়া হবে, এটা কি পিআর পদ্ধতিতে হবে নাকি নিম্ন কক্ষের আনুপাতিক হারে হবে, শেষ পর্যন্ত কোনটা টিকবে আমি জানি না। এটা নিয়ে তো একটা বিরোধ আছেই। যেটাই টিকুক, আমি জামাত এবং বিএনপি উভয় দলকেই বলবো যে এই যে মানে উচ্চকক্ষে যে ইগুলো আছে এখানে তো মনে করেন কিছু বলার আছে। আপনাদের সঙ্গে এমনও হতে পারে, আমি বলবো, আমি আশা করবো এমনও হতে পারে ধরুন আপনাদের সঙ্গেই সে হয়তো নির্বাচন করেছে, আপনাদের বিরুদ্ধে হয়তো নির্বাচন করেছে, বাট তার পারফরমেন্স ভালো, তার যোগ্যতা আছে, সে হয়তো নির্বাচন করে আপনার প্রার্থীকে বেকায়দায় ফেলে দিয়েছিল, হয়তো সে হেরেও গেছে। সেরকম লোককে পর্যন্ত আপনারা উচ্চকক্ষের জন্য বিবেচনা করতে পারেন। তাতে হয় কি গণতন্ত্রের কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পায়। যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, এভাবে বললে অনেকে বুঝবেন না। যেমন ধরেন ডক্টর তাসনিম জারা, উনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু লড়াই করে হেরেছেন, কিন্তু ওনার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে, ওনার একটা স্বাধীন সত্তা আছে। আমি দেখেছি মানে যেভাবে উনি যদি জামাতের সঙ্গে জোট যখন এনসিপি করলো, উনি যদি সেখানে থাকতেন হয়তো উনি একটা খুব ভ্যালিড ক্যান্ডিডেট হতেন, খুব পাওয়ারফুল ক্যান্ডিডেট হতে পারতেন।
কিন্তু সেটা কিন্তু ওই লোভটা কিন্তু ওনাকে তাড়িত করে নাই, উনি নিজের আদর্শের কাছে কিন্তু আপোষ করেন নাই। ওখান থেকে উনি সরে এসে স্বতন্ত্র ইলেকশন। আমি এই ধরনের লোককে চাই, যে ধরনের লোক যদি উচ্চ কক্ষে থাকে না, তাহলে গণতন্ত্রের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। কারণ সিদ্ধান্ত তো নিম্ন কক্ষই নিবে, বাট আলোচনাটা তো হবে। এই ধরনের লোককে আমরা কিন্তু আলোচনার টেবিলে চাই, এই ধরনের লোককে কিন্তু আমরা সংসদের বিতর্কে চাই, উচ্চ কক্ষে চাই। তাকে তার তো পক্ষে তো নিম্ন কক্ষে যাওয়া সম্ভব আর না। কোনো স্কোপ নাই। হ্যাঁ, না, আপনি যথার্থ বলেছেন। কিন্তু একটা বিষয় যে বিতর্কটা রয়ে গেল, সেটি হচ্ছে আসন অনুপাতে নাকি ভোটের অনুপাতে। যদি ভোটের অনুপাতে হয়, সেই ক্ষেত্রে বিএনপির ইসে ভোট হচ্ছে 46.7 বা তার চেয়ে একটু বেশি বা 9 এরকম, আর জামাতের হচ্ছে 43.3 বা 4 এরকম। তো যদি ভোটের এই অনুপাতে হয়, তাহলে কিন্তু 100 সদস্যের যে উচ্চ কক্ষ, সেখানেও কিন্তু একটা ব্যালেন্স থাকবে। আপনি কি মনে করেন? না, এটা ভোটের অনুপাত হলে একজন পাবে 46টা, একজন পাবে 43টা, বোঝাই যাচ্ছে। 46-এর জায়গায় 47 হতে পারে, কারণ ওইটা 0.5-এর চেয়ে বেশি। তাহলে 47 হবে। হ্যাঁ, তাহলে এরকম হতে পারে, এখানে একটা ব্যালেন্স হয়। কিন্তু আমার কথা হলো কি, এটা তো নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। রাইট। বিএনপি কোন সিদ্ধান্তে যাবেন তা তো আমি বলতে পারবো না। এটা তাদের রাজনীতি কি, তাদের পলিসি কি, এটা তো আর আমার জানার ব্যাপার না, বলার ব্যাপার না। এটা তারাই সিদ্ধান্ত নেবেন। রাইট। এবং তারা সেভাবে সিদ্ধান্ত নিয়ে তারা যদি মানে এটা যে আনুপাতিক হারেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, উভয় দলেরই কিছু সম্ভাবনা আছে। মানে বিএনপি যদি ওইভাবে নেয় তাহলে একটা পাবে, আবার যদি আপনার নিম্ন কক্ষের আনুপাতিক হারে হয়, সেক্ষেত্রে হয়তো আপনার এই জামাত পাবে গিয়ে ধরেন আপনার 27টার মতো। তাহলে ওই সংখ্যা তো 100 অনুপাতে অনেক কমে যাবে, পার্থক্য হবে অনেক। কিন্তু সেটা আসলে যদি হয় এরকম ভাবে, সেক্ষেত্রে তারা 27 জন দেবে, তাহলে বিএনপি আরো বেশি দিবে। বিএনপি প্রায় ধরেন আপনার 60 জনের মতো দিয়ে দিবে। তো সেখানে বিএনপি ওটাও ঠিক করবে, ওই 60 জন আমি যেভাবে হোক, সেখানেও এইভাবে যদি তারা যদি এই লোকগুলিকে নেয়, এরকম বিভিন্ন, যেমন ধরুন স্পোর্টসের ক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলি সেক্টর আছে, স্পোর্টস থেকে একজন এক্সপার্টকে নেবে। মানে আমি বলতে চাচ্ছি কি, সেক্টর ওয়াইজ এমন কিছু লোককে নেবে যে নেওয়ার মাধ্যমে প্রমাণ হবে যে এরা একটা জাতীয় ঐক্যের কথা চাচ্ছে, একটা জাতীয় ঐক্য, জাতিকে ঐক্যবদ্ধ করার কিন্তু একটা বিষয় আছে। তারা সেই ঐক্যের যে বিষয়টা, সেটাকে তারা এখানে বাস্তবায়ন করতে চাচ্ছে। এই ধরনের আমি কিছু চাই। আমরা যদি একটু ফিরে যাই, দুদিন আগে বৃহস্পতিবার যে নির্বাচনটি হলো, এই নির্বাচনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নির্বাচনটা আমার কাছে মানে খুব সম্পূর্ণ নির্বাচন আমার কাছে মনে হয়নি। নির্বাচনটা যতটুকু হয়েছে ভালো হয়েছে। যারা প্রার্থী ছিল তাদের মধ্য থেকে যোগ্যতম প্রার্থীকে জনগণ বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের কাছে যেটা ভালো মনে হয়েছে, জনগণ তাদেরকে বেছেছে। তো সেই দিক দিয়ে বিচার করলে ভালো হয়েছে। কিছু কিছু বিতর্ক ছিল, নানা রকম সোশ্যাল মিডিয়ায় নানা রকম বিতর্কের জন্ম দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট সেই বিতর্কগুলো আলটিমেটলি সঠিক ছিল বলে আমার কাছে মনে হয় না। ওটা এক ধরনের বিতর্ক ছিল, প্রার্থী যে মনে করেন আপনার কে হেরেছে, কে জিতেছে, ঘষা মাজা, আরও কী কী যেন বলা হয়েছে। তো সেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ধূপে টিকেছে। কারণ এটা প্রথম দেখলাম যে আপনার এই প্যারিস থেকে এক ইউটিউবার, উনি খুব প্রভাবশালী ইউটিউবার, উনি বলতেছেন যে 53টা আসনে নাকি মাত্র 5000 ভোটের ডিফারেন্সে জয় হয়েছে, জয় পরাজয় নির্ধারিত হয়েছে, এবং এই সবগুলিতে নাকি জামাতের প্রার্থীকে হারানো হয়েছে। দেখলাম, পরে আবার আজকে দেখলাম যে ডিসমিস ল্যাব একটা আছে, ওরা একদম মানে সব ভোটের হিসাব নিকাশ করে বলে দিল আসলে তো 53টা না, 22টা আসনে ডিফারেন্স 5000 কিংবা তার চেয়ে কম ছিল, এবং এই 22টার মধ্যে 11টাতে জয়লাভ করছে জামাত এবং তার জোট, আর 9টাতে জয়লাভ করেছে বিএনপি এবং তার জোট। তাহলে জিনিসটা কি দাঁড়াইল? মানে উনি যে একটা জিনিস প্রচার করে দিলেন এবং ওটা লাখ লাখ লোক দেখে, লাখ লাখ লোক জানলো একটা মিথ্যা তথ্য, এবং তারা কিন্তু উত্তেজিত হয়ে যাবে, এটাই তো এরকম হলো কেন? তো ভাই দেখেন, একটা এত লোকের একটা নির্বাচন, এত ভোটারের একটা নির্বাচন, টুকটাক ভুলভ্রান্তি হতেও পারে, 2 জন প্রিজাইডিং অফিসার অসৎ থাকতেও পারেন, 2 জন রিটার্নিং অফিসার অসৎ হইতে পারেন। সঠিক। কারণ এই লোকগুলি তো এই দেশেরই আমলা, আমাদের আমলারা যে একদম সব ফেরেশতার প্রতিমূর্তি তা তো নয়, এগুলো দুর্নীতিবাদ লোক আছে, কিন্তু কিছু কিছু যে হয়নি তা। কিন্তু আমি বলতে চাচ্ছি এই জিনিসটা পুরো নির্বাচনকে প্রভাবিত করেছে, অথবা এটাই নির্বাচনের চেহারা, এটা আমি আসলে মনে করি না।
জি, আপনার কাছে ফিরবো আবার। সুপ্রিয় দর্শক, এরই মধ্যে আমাদের আরেকজন অতিথি যিনি পথে ছিলেন তিনি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আলোচনা করছি, আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের নতুন অগ্রযাত্রা, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, নির্বাচন পরবর্তী নতুন সরকার হতে যাচ্ছে। সেই সরকারের কাছে মানে আপনার প্রত্যাশা কি, আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ আপনাকে। মাই টিভির এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা। মাসুদ কামাল ভাই আছেন, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সরকার তো কেবল দায়িত্ব নেয়ার পথে এখনো সময় আছে। যতটুকু জানা গেছে 17 তারিখ সম্ভবত শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই সরকারের কাছে প্রত্যাশার বিষয়গুলো তো আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই আমরা নেক্সট গভর্নমেন্টের কাছে কি প্রত্যাশা এগুলো নিয়ে আমাদের আলোচনা, টকশোতে আলোচনা করেছি। আমরা নিজেদের মধ্যে লেখালেখি নানানভাবে কিন্তু এগুলো আলোচনা হয়েছে। এই মুহূর্তে আমি মনে করি সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টি। আমরা দুঃখজনকভাবে দেখছি যে যে দলটি যে মানে ভূমিধস বিজয় নিয়ে 2/3 বেশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, সেই দলের পক্ষ থেকে অত্যন্ত কঠোর বার্তা দেওয়া হয়েছে যে যাতে ইভেন আনন্দ মিছিল পর্যন্ত, মানে বিজয় মিছিল পর্যন্ত, বিজয় মিছিল পর্যন্ত বাতিল করা হয়েছে। এটা কিন্তু একটা অত্যন্ত দূরদর্শী একটা সিদ্ধান্ত এবং সেটা তিনি করেছেন এই আশঙ্কা থেকেই যে এ ধরনের ঘটনা, বিজয় আনন্দ মিছিলকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে দেশের কিছু কিছু এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা ঘটছে, সহিংস ঘটনা ঘটছে। এর মধ্যে আজকে বিকেল পর্যন্ত যে খবর আছে তাতে অন্ততপক্ষে 9টি জেলাতে প্রায় 117 জনের মতো আহত হয়েছে। অনেক বাড়ি ঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসলে বাংলাদেশের এই যে একটা কালচার যে আমরা পরমত সহিষ্ণুতা, অন্যের ভিন্ন মত, এইটা যার যার চয়েসকে যে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানের জায়গায় দেখব, এই মানসিকতার আমাদের গড়ে উঠতে আরও সময় লাগবে। যদিও এবারে নির্বাচনী প্রচারণাকালে সেই অর্থে তেমন কোনো সহিংস ঘটনাই ঘটে নাই, যেটা অন্যান্য জাতীয় নির্বাচনে যেগুলো ইনক্লুসিভ নির্বাচন হয়েছে আমরা দেখেছি। ইভেন 91, 96, 2001 সালের মতো যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন, সেসব নির্বাচনে কিন্তু নির্বাচনী প্রচারণাকালে কিছু না কিছু সহিংস ঘটনায় নির্বাচনের দিন তো সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের দিন লাশ পড়েছে 25, 30টা, 20টা এরকম ঘটনা ঘটেছে আমরা দেখেছি। কিন্তু এবারে একেবারে একটি বুলেটও খরচ না করে কিন্তু এবারে নির্বাচন করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং কোনো সে ধরনের এটা একটা বিরাট বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আমি মনে করি এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যে এ ধরনের একটি সুষ্ঠু পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচনের পরে স্বভাবতই আমরা আশা করছিলাম যে নির্বাচনের পরেও এই শান্তির অবস্থাটা বজায় থাকবে, কারণ এখনো পর্যন্ত সেনাবাহিনী যে নির্বাচনের সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছে, তাদের নিরপেক্ষ ভূমিকা এবং তাৎক্ষণিক প্রত্যেকটি ক্ষেত্রে তাদের তাৎক্ষণিক যে পদক্ষেপ, এর কারণে কিন্তু সহিংস ঘটনা এড়ানো গেছে। এখনও কিন্তু সেই সেনাবাহিনী মাঠে আছে, সেই পুলিশই মাঠে আছে, কিন্তু এই ক্ষেত্রে পদক্ষেপের ক্ষেত্রে কোনো দুর্বলতা আছে কিনা সুনির্দিষ্টভাবে আমি বলতে পারবো না, কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটছে। আমরা দেখছি যে বিশেষ করে আমি ফেনীতে বলতে পারি, অনেকগুলো আমার এলাকা শোনা যায় তো অনেকগুলো ঘটনা ঘটেছে, বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে, দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফেনী 1 আসনে এ ধরনের ঘটনা ঘটেছে, যেটি আগে বেগম খালেদা জিয়ার আসন ছিল, সেখানে এখন রফিকুল ইসলাম মজনু সেখানে নির্বাচিত হয়েছেন। আমি তার প্রশংসা করতে হয়, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তার চলে গেছেন ঘটনাস্থলে গিয়ে এবং তাকে বহিষ্কার, যে হামলার সাথে জড়িত তাকে বহিষ্কারের বহিষ্কার করেছেন এবং যার ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এরপরে যদি এ ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে আইনানুগভাবে একদম ওসিকে সামনে রেখে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। এবং চাঁদপুরেরও একটি ঘটনা আমরা দেখেছি যে চাঁদপুরের মানিক, যিনি নতুন এমপি হয়েছেন, তিনি কিন্তু 5 জনকে ধরে নিজে পুলিশে হ্যান্ডওভার করেছেন। তো এই ঘটনাগুলো, এইসব পদক্ষেপগুলো আমি মনে করি যে এটা খুব ইতিবাচক এবং খুব দ্রুতই আইন শৃঙ্খলার এই জায়গাটাতে হয়তো বিজয় মিছিল করেনি,
হবু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মানে বিরোধী দলেই আমরা এখন বলি জামাত ইসলামকে, তার প্রধান আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপি তার আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আগামীকাল সন্ধ্যায় দুজনের বাসায় মিষ্টি নিয়ে যাবেন। এই এটা কি ধরনের বার্তা দিচ্ছে? খুবই ভালো হবে আমি মনে করি। এই কালচারই তো আমরা চাই। শুধু তারেক রহমান যাবেন এটা তো একটা নতুন খবর, আমি আপনার কাছেই শুনলাম। এটা তো অবশ্যই এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক এবং এটা ভালো দিক। আমরা দেখেছি যে গত 2 দিনের মধ্যে যারা পরাজিত হয়েছে তাদের বাড়িতে বিভিন্ন এলাকায় গিয়ে তাদের সাথে দেখা, আবার পরাজিতরাও অনেকে দেখেছি যে মিষ্টি নিয়ে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য গেছেন, যেটা আমরা একসময় পশ্চিমা বিশ্বের এই কালচারের কথা বলতাম যে এই পরাজয় মেনে নেয়া, তাৎক্ষণিকভাবে বিজয়ীকে অভিনন্দন জানানোর যে কালচারগুলো আমাদের এখানে আমরা ভুলেই গেছিলাম যে এই ধরনের চর্চা করা যায়। তো সেটা যে ফিরে আসছে আমি মনে করি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, নতুন বাংলাদেশে এটা খুবই কাঙ্ক্ষিত একটা বিষয়। কিন্তু তার পাশাপাশি কিছু কিছু জায়গায় কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর যেসব ঘটনা ঘটাচ্ছে এগুলা দ্রুতই আমি মনে করি, যে কথাটি আমি প্রত্যাশার জায়গা থেকে বলছিলাম যে তারেক রহমানের কাছে বা বিজয়ী দলের কাছে আমাদের এখন প্রত্যাশা হচ্ছে যে নেতাকর্মীদের উপর শক্ত নিয়ন্ত্রণটা দ্রুত প্রতিষ্ঠা করতে হবে। আমি যেটা জানতে পেরেছি যে গুলশান অফিসে স্পেসিফিক কিছু নেতাকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেই এলাকায় খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, বহিষ্কারের ব্যবস্থা করছেন। শুধু বহিষ্কারই না, যেটা আগে আমরা দেখেছি যে নির্বাচনের আগে বা তারেক রহমান দেশে ফেরার পরে বা তারও আগে যে কোনো অপরাধে জড়িত হলে, চাঁদাবাজিতে জড়িত হলে শুধু বহিষ্কার করা হয়েছে। এখন যেটা নতুন মাত্রা সেটা হচ্ছে যে এখন বহিষ্কারের পাশাপাশি সেটা পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, পুলিশে হস্তান্তর করা হচ্ছে এবং পুলিশকে বলা নির্দেশ দেওয়া হচ্ছে যে তাকে যাতে গ্রেপ্তার করা হয়। তো এই দিকগুলো ভালো, কিন্তু এটাকে আরো শক্তভাবে হ্যান্ডেল করতে না পারলে এটা দলের জন্যই একটা বড় ধরনের ক্ষতির কারণ হবে। আমরা একটু আগে মাসুদ কামালের কাছে উচ্চ কক্ষ নিয়ে একটু বক্তব্য শুনছিলাম। আপনি যদি উচ্চ কক্ষের ফ্রেমিংটা একটু বলেন, এটা কি ভোটের অনুপাতে নাকি আসনের অনুপাতে, যে সিদ্ধান্তই হোক উচ্চকক্ষ আমাদের ক্ষেত্রে কি অবদান রাখবে? এই জায়গাটাতে তো 2 ধরনের চিত্র আমাদের এখানে আছে। সেটা হচ্ছে যে বিএনপি এখনো পর্যন্ত তাদের অবস্থানে আছে যে তারা আসন অনুপাতে তারা উচ্চকক্ষটা গঠন করার ব্যাপারে তারা আগ্রহী না। তারা তাদের যে ম্যানিফেস্টো সেখানেও তারা এই প্রতিশ্রুতি দিয়েছে এবং এর পরেও, নির্বাচনের পরেও তারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে যে আমরা যেই সনদ সই করেছি সেই সনদের আলোকে আমরা সংস্কার করব। তো সেই সনদে তারা যেগুলোতে ঐকমত্যে পৌঁছেছিল সেগুলা করবে, এ ধরনের বক্তব্য আছে। ঐকমত্যে পৌঁছেছিল তারা, কিন্তু তারা বলেছিল যে আমরা এই জায়গাটাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে না, আমরা ভোট সংখ্যার আলোকে না, ভিত্তিতে না, আমরা আসনের ভিত্তিতে আমরা পিআরটা চাই। পিআরের আসলে কি হবে এটা নিয়ে তো বিতর্কের অনেকটা জায়গা আছে, কিন্তু আমি মনে করি যে আমরা যারা মনে করি যে পিআর যে আসনের সিস্টেমে হলে এটা অনেকটা অলংকারিক বিষয় হয়ে যেতে পারে। যেমনটি নারী আসন আছে, নারী আসনগুলো এখানে অনেকটা উপহার দেওয়ার মতো, নারীদের উপহার দেওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে এবং তাদের রোলটা অত্যন্ত গৌণ আমরা সংসদে দেখেছি। তো পিআরের জায়গাটাতে যদি আমরা সংবিধানে যে সংস্কার আনা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে কোনো অর্থনৈতিক বিল, আর্থিক বিল ছাড়া বাকি বিষয়গুলোতে যে কোনো বিলের পাশের পরে এটা উচ্চকক্ষ যাবে, উচ্চকক্ষে 1 মাসের মধ্যে সেখান থেকে সিদ্ধান্ত অনুমোদন সাপেক্ষে তারপরে যাবে প্রেসিডেন্টের কাছে। আর 1 মাসের মধ্যে যদি না হয় তাহলে এটা অটোমেটিক। কিন্তু যদি আমরা আসনের ভিত্তিতে করি তাহলে এটা আসলে খুব বেশি এই কাজটা খুব বেশি ইফেক্টিভ হবে না, কারণ এখানে যাদেরকে আসনের ভিত্তিতে যাদেরকে দেওয়া হবে তারা তো অনুগতই থাকবেন, ওই দলের অনুগতই থাকবেন। সুতরাং এটা নিম্নকক্ষ আর উচ্চকক্ষের মধ্যে এটার যে সেখানে উচ্চকক্ষে যে একটা ভিন্নমত জানানোর জায়গা, সেখানে যে কোনো কিছু দ্বিমত করার জায়গা বা কোনো কিছু আটকে দেওয়ার জায়গা সেটা তো আর থাকবে না। আর যদি পিআর যেটা ভোটের ভিত্তিতে হয় তাহলে যে দলটি, যদিও এবারে খুব ছোট দলের মধ্যে খুব ভোটের জায়গাটা একেবারেই নমিনাল, খুব বেশি উল্লেখ করার মতো ভোট অন্য দলগুলো তেমন একটা পায় নাই, তারা যদি 2-1টা আসনও পায় সেখানে খুব বেশি যে এটা ম্যাটার করবে এবারের নির্বাচনী ফলাফলে অন্তত সেটা ম্যাটার করবে বলে মনে হচ্ছে না। কিন্তু এটা যদি আমরা দীর্ঘমেয়াদে চিন্তা করি তাহলে এটা ভোটের অনুপাতে হলে সেটা অনেকটাই ইফেক্টিভ একটা উদ্যোগ হবে। ভোটের অনুপাতে হলে তো বিএনপির নেত্রী
নেতৃত্বে যারা আছেন সেখানে 47টি থাকবে, আর জামাতের নেতৃত্বে তো 44টি হবে। সেই ক্ষেত্রে তো একটা মানে কঠোর একটা অবস্থান হবে, মানে না ভোটের অনুপাতে হলে তাই হবে, ভোটের অনুপাতে হলে তাই হবে। এখনো পর্যন্ত মাসুদ যে কামাল আপনার কাছ থেকে একটু, সেটা হচ্ছে যে নারী আসনের মতো যদি আসনের অনুপাতে হয় তাহলে মানে অলংকারিক একটা বিষয়ই শুধু হয়ে যাবে, কার্যকর কিছু হবে না। এম আব্দুল্লাহ যে কথাটা বলছে, আপনি কতটা একমত? দেখেন, এই পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং গণভোটেও কিন্তু এটার পক্ষেই জনগণ কিন্তু রায় দিয়েছে। এবং বিএনপিও বলেছে যে আপনারা হা ভোট দেন। যখন জনগণকে হা ভোট দিতে বলছে, মানে ধরেন আমাকে বলছে আপনি হা ভোট দেন, তার মানে কি আমাকে স্পষ্টভাবে বলছে যে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হবে, এর পক্ষে আপনি ভোট দেন। আমি এখন এটা ভোট দিলাম। এখন ওনারা আবার ওনাদের ইশতেহারে বলেছেন ওনারা অন্যভাবে করবেন আসনের ভিত্তিতে। হ্যাঁ, এখন ওই ওনার ইশতেহারের পক্ষেও কিন্তু 2/3 ওনারা সমর্থন পেয়ে গেছেন। হ্যাঁ, রায় জনগণ রায় দিয়েছে। এখন এটা কিন্তু একটা উভয় সংকট। এখন কেউ কেউ বলবে যে ভাই এই গণভোট তো আসলে পাবলিক বুঝে না, না বুঝে দিছে, সত্য। কিন্তু আবার এটাও সত্য, ইশতেহার পরেও কেউ ভোট দেয় নাই। রাইট। ওই ভোট লোকে তো মার্কা দেখে দিছে, তারেক রহমান দেখে দিছে। তবে এই বিতর্কটি কিন্তু আগামী পার্লামেন্টের এই নিয়ে আপনি রয়ে বলতে গেল। দেন ভাই, হ্যাঁ। বলতে দেন, আগে থামাই দেয়। আপনার কিন্তু বড় সমস্যা, আপনার কথা মাত্র গুছিয়ে আনছি না, কথাটা আপনি বলি। হ্যাঁ। বলুন, হ্যাঁ বলুন। আচ্ছা, সরি ভাই, দর্শকদের বলছি ভাই, আমরা বন্ধু মানুষ তো, এই জন্য একটু এগুলি বলি আর কি। না, প্লিজ। কিছু মনে করেন না। তো এখন এটা কিন্তু একটা উভয় সংকট। আসলে কি হবে, আপনি যদি আমাকে খুব ব্যক্তিগতভাবে বলেন ভাই আমি পিয়ারের পক্ষে, ভোটের অনুপাতে আপনি ভোটের অনুপাতে, এটা আমি আমার উচ্চকক্ষ পার্সোনাল চান। অপিনিয়ন। হ্যাঁ। কারণটা হলো কি, যে কথাটাকে আব্দুল্লাহ ভাই বললেন যে যদি আপনি নিম্ন কক্ষের অনুপাতেই করেন তাহলে তো উচ্চ কক্ষের কোনো মূল্য নাই, তো কোনো মূল্য ওরা অনুগতই থাকলো। ওই অনুপাতেই হবে। সরকার যা চাবে, মানে প্রধানমন্ত্রী যা চাবেন তাই হবে। কিন্তু প্রধানমন্ত্রী চাওয়ার বাইরেও তো কোনো চিন্তা থাকতে পারে, রাইট। সেই চিন্তাটা কোনো সুযোগ দেওয়া উচিত। কিন্তু এই সমস্যাগুলি নিয়ে আমরা ভাবতেছি, আমরা বলতেছি ভাই আমরা তো ছোট মানুষ, তাই না? ওনারা দেশ নিয়ে ভাবেন। তো আমার ধারণা এই সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাবো কি হয়। তবে আমার কথা হলো কি, যেভাবেই হোক, এই আপনার ভোটের অনুপাতেই হোক আর যে অনুপাতেই হোক, উচ্চ কক্ষে যেন কিছু টেকনিক্যাল এক্সপার্টকে নেওয়া হয়। এম আব্দুল্লাহ, আপনার কাছে ফিরতে চাই। নতুন সরকারের অগ্রাধিকারটা কি? আপনি একটু আগে আইন শৃঙ্খলার কথা বলছেন, শুধু কি আইন শৃঙ্খলা না আরো অনেক কোনো বিষয়? না, আইন শৃঙ্খলাটা তো মানুষকে, এগুলো হলো মানে মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোই মানুষ বেশি সর্বাগ্রে চায়। এর মধ্যে আইন শৃঙ্খলার পাশাপাশি বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টা, এটা যদি নিয়ন্ত্রণের, সামনে রমজান মাস, একদম এই সরকার দায়িত্ব গ্রহণ করেই রমজানে কিন্তু পা দিবে। রমজান মাসটা মানুষের জন্য মানে বাজারের বিষয়টা মানুষের কাছে খুব কনসার্ন। এবং আপনারা দেখেছেন যে গতবার বর্তমান সরকার সবচেয়ে বেশি নন্দিত হয়েছে গত বছর রমজান মাসে, মানে বাজারটা অত্যন্ত স্থিতিশীলই শুধু ছিল না, বরং অন্য সময়ের চাইতে রমজানে অনেক কিছুর দাম কম ছিল। এটা কিন্তু খুবই প্রশংসিত হয়েছে। তো এবারে যদি বাজার সিন্ডিকেট নিয়ে যে আমাদের মধ্যে একটা যে আতঙ্কের জায়গাটা আছে, এটা যদি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারে, এটাই একটা সামনে একেবারে ইমিডিয়েট চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু এটা। এর পাশাপাশি দলের যে, যা আগেই বলছিলাম, যে দলের নেতাকর্মীদেরকে এই যে ব্যবসা বাণিজ্য যেগুলো, কারণ এ ধরনের কথা জামাত কিন্তু নির্বাচনের সময় যে বিষয়গুলো সামনে এনেছিল, যে বিএনপির একজন প্রার্থী বলেছিলেন যে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করবা না, এটা কিন্তু খুব ভাইরাল হয়ে গিয়েছিল ওই ভিডিওটা। তো সেটা 12 তারিখের পরে মানুষ কিন্তু দেখতে চাইবে সত্যি সত্যি যে নির্বাচনের জন্য কি এরা কিছুদিন কি একটু সংযত ছিল কিনা, এখন নির্বাচন শেষে এখন সেই জায়গায় যায় কিনা, এগুলা কিন্তু খুব মানুষ পর্যবেক্ষণ করবে। সময় কিন্তু পাল্টে গেছে। আগের যেরকম যে 5 বছর ক্ষমতা আছে, 2-3 বছর পর্যন্ত তেমন কিছু করলে এগুলা নিয়ে তো তেমন কোনো জবাবদিহি করতে হবে না বা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। এখন কিন্তু বিষয়টা সেরকম না। এখন প্রতিটা মুহূর্তে এখন যার কাছে চাঁদা চাইতে যাবে সেখানে আরেকজন ভিডিও করে সেটা ছেড়ে দিবে, বা কোনো একটা জায়গায় দখল করতে যাচ্ছে বা আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, মুহূর্তের মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু অতীতে যখন এই সরকারগুলো ক্ষমতায় ছিল, তাদের যে আচার আচরণ ছিল, এগুলো কিন্তু বর্তমান এই সময়ে এসে
কিন্তু এগুলো অনেক বেশি তাদের জন্য চ্যালেঞ্জের জায়গা হবে। আমি বিশ্বাস করি যে অতীত থেকে তারেক রহমান যেমনটি বলেছিলেন যে ইশতেহার দেওয়ার সময় যে আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে বিশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এটাকে খুব বোল্ডলি বলেছেন যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিনগুলোতে ভালো একটা সরকার পরিচালনা, দেশ পরিচালনার ব্যাপারে চেষ্টা করব। তো সেটাই প্রত্যেকটা নেতাকর্মী তারেক রহমান যে চিন্তাধারার জায়গা থেকে তিনি দেশটা চালাতে চাচ্ছেন, এটা প্রত্যেক নেতাকর্মী, যেমনটা জামাতের বেলায় একেবারে সুপ্রিম কমান্ড থেকে যেটা ছাড়ে সেটাই কিন্তু একেবারে একটা গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরা সেটা। তো সেটা ক্যাডার ভিত্তিক সংগঠন বলে যতটা সহজ হয়তো বিএনপির জায়গাটাতে সেটা ততটা সম্ভব না, কিন্তু বিএনপির নেতাকর্মীরা যদি সত্যিকার অর্থে একটা স্থিতিশীল দেশ সরকার যদি চায় তাহলে তাদেরকে এই তাদের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা থেকে যে নির্দেশনাগুলো দেয় বিএনপির নেতাকর্মীদেরকে সেটা অনুসরণ করতে হবে। আর তা যদি অনুসরণ না করে সরকার বিপদগ্রস্ত হবে, সোজা কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, কি বলবেন আপনি? কোন বিষয়ে? নতুন সরকারের অগ্রাধিকার কি আর চ্যালেঞ্জ কি? এম আবদুল্লাহ বলছিলেন যে আইন শৃঙ্খলা আর দ্রব্যমূল্যের বিষয়টি একদম ইমিডিয়েট চ্যালেঞ্জ। হ্যাঁ, এগুলো ইমিডিয়েট চ্যালেঞ্জ অবশ্যই। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি, হ্যাঁ, দখল, চাঁদাবাজি। হ্যাঁ, এখন হলো কি আমি বলি আপনাকে, আমার কাছে এর হচ্ছে প্রথম মনে হয় এগুলো তো করতেই হবে। তো এগুলো আপনি করবেন কি দিয়া, তাই না? প্রশাসন মনে করেন, পুলিশ মনে করেন, তো আগেরগুলি আছে। একদম নতুন আপনি কি আনতে পারেন? নতুন আনতে পারেন আপনি ক্যাবিনেট, আপনি একটা মন্ত্রিসভা নির্বাচন করবেন। এই মন্ত্রিসভাটা দেখেই কিন্তু মানুষের মধ্যে প্রত্যাশা অথবা হতাশা দুইটাই হতে পারে। আপনার কাকে মন্ত্রী দেন? এই দেশটা কিন্তু ছোট, এই দেশটা সবাইকে চিনে মোটামুটি, মানে মোটামুটি যারা সচেতন আছে সবাইকে চিনে। আপনি আধা ঘন্টা আমার সঙ্গে আলাপ করেন, এতদিন বন্ধু ছিলাম, আধা ঘন্টা আলাপ করে দেখবেন আত্মীয় হয়ে গেছি। আপনি চাচার, মামার, খালা, ফুপুকে সবাই, এই দেশের মানুষ। আমরা তো আর মনে করেন ভারতে কি হয়, এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের লোকজনের সঙ্গে বিয়ে শাদী হয়, চিনেও না, জানেও না, কথাও বুঝে না। তো আমাদের এখানে তো তা না, সবাই সবার সঙ্গে পরিচিত, বিভিন্নভাবে কানেক্টেড। কোন লোকটা খারাপ, কোন লোকটা খারাপ না, এটা মানুষ জানে। বড় বড় ব্যবসায়ী কার কত টাকা ঋণ আছে পাবলিক জানে। বিরাট ব্যবসায়ী, তার মনে করেন অনেক ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, মাসের পর মাস শ্রমিকদের বেতন দেয় না, ও তো একটা বাটপার। শ্রম নিচ্ছে, টাকা দিচ্ছে না, বাটপার না? কারণ এরকম বাটপাকে এনে যদি আপনি দেশের ভাগ্য নিয়ন্ত্রণের জায়গায় বসাই দেন তাহলে তো মানুষের উপর আস্থা থাকবে না। তাহলে দুটো জিনিস, আপনি কাদেরকে নিচ্ছেন আমরা কিন্তু দেখবো এখন, যে আপনি কাকে নিয়ে মন্ত্রী বানাচ্ছেন। আপনি কি কতিপয় ঋণ খেলাপিকে এনে মন্ত্রী বানাচ্ছেন? আপনি বলবেন না, সে তো টিডিউল কইরা মোটামুটি এখন তাকে ঋণ খেলাপি বলা যাবে না। ব্যাংকে তার মনে করেন 3,000 কোটি টাকা ঋণ আছে, এখন সে হয়তো রিশিডিউলের পাল্লায় ফেলে 300 কোটি টাকা দেওয়া, এখন সে ঋণ খেলাপি না। কিন্তু এই যে ঋণের যে প্রবণতাটা, এটা দেখেও মানুষ কিন্তু সিদ্ধান্ত নিবে যে এই লোকটা বেসিক্যালি মানে সুযোগ সন্ধানী এবং চালু বাটপার। তো এদেরকে বানাই দেন আপনার অর্থমন্ত্রী, বানাই দিলেন যে না সে অর্থ ভালো বুঝে, হ্যাঁ অর্থের চুরিটা ভালো বুঝে, এই লোক দিয়ে আমার দরকার নাই। আমি কথা বলি, একজন মন্ত্রী বানাতে গেলে না কতগুলো জিনিস দেখতে হয়। সেটা হলো কি, তার দক্ষতা, অভিজ্ঞতা, মেধা এবং সর্বশেষ এবং আমার কাছে সবচেয়ে জরুরি সেগুলো দেশপ্রেম। একটা লোক যদি মেধাবী অতটা নাও হয়, অত শার্প না, কিন্তু তার দেশপ্রেমটা আছে, সে অন্যদের চেয়ে বেটার। কারণ সে দেশপ্রেমের কারণে না, সে কেন এই সমস্যাটা হচ্ছে এটা বুঝবে না, কিন্তু সমস্যা যে একটা হচ্ছে এটা সে বুঝবে এবং সমাধানও করতে হবে। সমাধান করার জন্য সে সমাধান করবে না, সমাধানের জন্য চাপ দেবে যে আপনি এটা করেন। কিন্তু আরেকজন লোক খুব শার্প, মানে তার এতটাই শার্প যে মানে কাজ দিয়ে মানে সোয়াইতে হয় না, তার আগেই কেটে যায়, এত শার্প সে। ভাই ওই শার্প যদি চোর হয়, সে এমনভাবে চুরি করবে আপনি বুঝবেনই না যে কেমনি চুরি হয়ে গেছে। এরকম কিছু লোককে তো আমরা এইবার দেখছি, যে শার্প লোক বিদেশ থেকে নিয়ে আসছে, কামের কাম যে কী করছে এটা তো দেখছি, আওলা বাজানোর উস্তাদ এক একজন। যাই হোক, আমি যে জিনিসটা বলবো যে দেশপ্রেম হলো গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যাদের আপনি মন্ত্রী বানান, তার চেহারা কেমন, তার রেজাল্ট কেমন, মানে A+ না গোল্ডেন A+, যাই বানান আপনি, আমার কোনো আপত্তি নেই, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম হলো 1 নাম্বার চিন্তার ব্যাপার। সে দেশকে ভালোবাসে কিনা, দেশের জনগণকে ভালোবাসে কিনা, এরকম লোককে যদি আপনি মন্ত্রী বানান তাহলে তাকে আর বলতে হবে না আপনি এটা করেন,
তাকে বলতে হবে না বাজার ঠিক করেন, সে নিজেই বাজার ঠিক করবে। এখন সে যদি এই দেশটাকে দেশ মনে না করে, সে যদি মনে করে যে এটাকে আগের গভর্নমেন্টকে, আওয়ামী লীগ গভর্নমেন্টকে দেখছি, আওয়ামী লীগ গভর্নমেন্টের মন্ত্রীরা কী করছে, তারা মনে করছে তার দেশ এটা না, তার দেশ হলো কানাডা, তার দেশ হলো বেলজিয়াম, অথবা তার দেশ হলো মালয়েশিয়া। এইটা হলো তো লুটপাটের জায়গা, এখানে লুটপাট করব, ওখানে রাখবো, অথবা তার দেশ সিঙ্গাপুর। ওই লোকগুলি আমরা চাই না ভাই। আমি এমন লোক চাই যে নাকি ভুল করুক, শুদ্ধ করুক, যে মনে করে এই দেশের মাটি তার জায়গা। দেখেন আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু কেউ এই দেশের মাটিতে নাই, এবং আমি তো মনে করি তোর কবর এখানে হবে না, হবে না এগুলির কবর এখানে একটাও। কাজেই আমি ওরকম লোক চাই না, আমি দেশপ্রেমিক চাই। অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ, ক্যাবিনেটের চেহারা দেখেই মানুষ আশাবাদী হবে অথবা হতাশ হয়ে যাবে, কি মনে করেন? যথার্থই বলেছেন। আমি ক্যাবিনেটটাই তো একটা গুরুত্বপূর্ণ, মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই থিওরিতে যদি আপনি দেখেন তাহলে সর্বপ্রথম মানুষ মূল্যায়ন করবে ক্যাবিনেট দেখে। তো সেই ক্যাবিনেটের চেহারাটা কি হবে, এবং সেখানে সবচেয়ে বড় সততা জায়গাটিকে অবশ্যই নির্লোভ মানুষজনকে বাছাই করার ক্ষেত্রে এই জায়গাটাতে দেখতে হবে। এবং হ্যাঁ, দুর্নীতির জায়গাটা তারেক রহমানকে একটা বিষয় খেয়াল করতে হবে, যে অনেকেই মানে একটা যুক্তি দাঁড় করাবেন যে ভাইয়া, যে আমরা 15 বছরে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, একটু সুযোগ তো দিতে হবে, এই জাতীয় কথাবার্তা কিন্তু আসবে। আমরা যা বুঝি বাংলাদেশের চরিত্রের জায়গা, আবদার, হ্যাঁ আবদারের জায়গা বুঝিয়ে শুনিয়ে বলবে যে 15 বছর তো আওয়ামী লীগ সব ধ্বংস করে দিয়েছে, আমার কারখানা ধ্বংস হয়ে গেছে, আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। তো এইগুলোতে কিন্তু গলা যাবে না। এই 15 বছরে কিন্তু এরপরে সার্ভাইভ করেছো, তো তোমার চাইতে খারাপ লোকজন, কষ্টের লোকজন এদেশে ছিল না? অবশ্যই। দিন আনে দিন খায় লোক চলতেছে না? তুমি যদি এখানে দায়িত্ব পালন করতে হয় তাহলে এভাবেই করতে হবে। এ ধরনের সুযোগ সুবিধা, সুযোগ সন্ধানী লোকজনকে দায়িত্বটা দেওয়া যাবে না। আমি যেটা শুনতে পেলাম, যদি সত্য হয়, আমার কাছে আইডিয়াটা খারাপ মনে হয় না। আমি যেটা শুনেছি, যেই কজন ধরা যাক 40 জন মন্ত্রী নিয়ে ক্যাবিনেটটা গঠন করবেন, তাদের প্রত্যেকের পেছনে 10 জন করে তাদেরকে ওয়াচ করার জন্য মানে প্রাইভেট গোয়েন্দা নজরদারিতে রাখা হবে, এরকম প্ল্যান নাকি তারেক রহমানের আছে। এটা আমি একজনের কাছে শোনা, এটা সত্য মিথ্যা আমার যাচাই করা সম্ভব হয় নাই। যদি এ ধরনের কোনো চিন্তা না থাকে তাহলে তো আমি বলবো অন্তত পক্ষে তারেক রহমানের মধ্যে সৎ চিন্তাটা কাজ করছে, যে প্রত্যেকজন মন্ত্রী যাতে কোনো রকম দুর্নীতি অপকর্মের সাথে জড়িত হতে না পারে, এটা পর্যবেক্ষণ করে তাদের ব্যাপারে সময়ে সময়ে রিপোর্টগুলো সংগ্রহ করে একটা পদক্ষেপ নেবেন। এইটা একটা ইতিবাচক দিক। আবার একটা বিষয় খেয়াল রাখতে হবে, অতীতে বিভিন্ন সরকার বিপদগ্রস্ত হয়েছে কি কারণে? বেফাস কথাবার্তার জন্য কিন্তু অতীতের সরকারগুলো, কিভাবে শেখ হাসিনার সরকারের কয়েকজন মন্ত্রী বেফাস কথাবার্তার জন্যই কিন্তু অনেক ধরনের দলকে ড্যামেজ করেছে, সরকারকে ড্যামেজ করেছে। এ ধরনের বেফাস কথাবার্তা যারা বলে তাদের বেলায়ও আমি মনে করি এই মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে তাদের বিষয়টাও বিবেচনায় নিতে হবে। যেটা তরুণদের প্রাধান্য থাকবে এই মন্ত্রিসভায়, এটা জানা যাচ্ছে, সেটা তরুণদের প্রাধান্য থাকুক, কিন্তু সেই তরুণদের বাছাই করার ক্ষেত্রেও ওই যে মেধাবী তরুণদেরকে প্রাধান্য দিতে হবে। যেন তেনভাবে শুধুমাত্র মানে আবেগের বশবর্তী হয়ে কাউকে যেন এক্ষেত্রে বাছাই করা না হয়। কারণ একটা লোককে যখন দায়িত্ব দিবে একটা মন্ত্রণালয় চালানো মানি সেটা একটা সাম্রাজ্যের মতো, এক একটা মন্ত্রণালয় এক একটা সাম্রাজ্য, ছোট সাম্রাজ্য হতে পারে, বড় সাম্রাজ্য হতে পারে। এই সাম্রাজ্যের অনেকগুলো দিক আছে, এবং আমলা চক্রে যদি কেউ সেখানে গিয়ে যদি মেধার ঘাটতি থাকে, যদি বোঝার ঘাটতি থাকে, যদি অভিজ্ঞতার ঘাটতি থাকে, যদি এইসব জায়গাটাতে তাদের দক্ষতার ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমলা চক্রে পড়ে একটা সময়ে লেজে গোবরের অবস্থা হয়ে যাবে। এই জায়গাগুলোতে আমি মনে করি নিশ্চয়ই তারেক রহমান বিলেতের গণতন্ত্র দেখে এসছেন, সেখানকার যে ডেমোক্রেসি, সেখানকার যে সরকার ব্যবস্থা, এগুলো তিনি 15 বছর ধরে, 15, 16, 17 বছর ধরে তিনি কিন্তু সেখানে এগুলো পর্যবেক্ষণ করে এসছেন। তো তার এই ব্যাপারে নিশ্চয়ই একটা প্ল্যান আছে, যেটা নিয়ে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাই যে ক্যাবিনেটটা আমরা 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবো, সেই ক্যাবিনেটটাই যেন বাংলাদেশের মানুষকে বার্তা দেয় যে তিনি তার প্ল্যানটা কি, হ্যাঁ তার প্ল্যানটা যে কি, সেটা এই ক্যাবিনেটের মধ্য দিয়ে যাতে জনগণের কাছে একটা ভালো বার্তা আসে। আর এবার কিন্তু তাদের মনে রাখতে হবে জামাতের মতো একটা শক্তিশালী বিরোধী দল, এবং সেই বিরোধী দল যেমনটি আমরা আলাপ করছিলাম যে এটা সবচেয়েতে ইতিহাসের সবচেয়ে শক্ত বিরোধী দল হিসেবে ফাংশন করার সম্ভাবনা রয়েছে জামাতের।
তো এই জায়গাটাতে কোনো মন্ত্রী এবং আমরা নতুন যে সংস্কারে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সংসদীয় কমিটিগুলো যেসব সংসদীয় কমিটি মন্ত্রীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, এই সমস্ত সংসদীয় কমিটিগুলোতে কিন্তু বিরোধী দলীয় সদস্য কিন্তু এবারে অন্তর্ভুক্ত না, সভাপতি থাকবেন নতুন সংস্কার প্রস্তাবে, সেটা হ্যাঁ সবগুলোতে না, গুরুত্বপূর্ণ যেগুলো সরকারি হিসাব সংক্রান্ত, যেটা দিয়ে সবচেয়ে বেশি মন্ত্রীদেরকে জবাবদিহিতার জায়গায় রাখা যায়, তো এই কমিটিগুলোতে কিন্তু সভাপতিই থাকবে বিরোধী দলীয়। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে এটা বাছাই ক্ষেত্রে ক্যাবিনেটের সদস্য বাছাইয়ের ক্ষেত্রে নিশ্চয়ই তার এই ধরনের এটার উপর হোমওয়ার্ক আছে এবং একটা ভালো কিছু প্রত্যাশা করতে পারি, কিন্তু আমরা এক সপ্তাহের মধ্যে তো দেখতে পাবো কি হচ্ছে, সেটা আমরা হয়তো দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ। মাসুদ কামাল, আপনি যদি একটু পার্লামেন্টের গঠন প্রক্রিয়া নিয়ে যে বিষয়টি এম আব্দুল্লাহ আলোকপাত করলেন, যে সেখানেও জবাবদিহিতা নিশ্চিত করা, বিরোধী দল থেকে সভাপতি করা, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিগুলোর, আপনি কি মনে করেন? বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারও করা হবে, সভাপতি করার প্রস্তাব তো আপনার এই জুলাই সনদে আছে এবং এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে তো এটা অটো হবে এবং এটা তো যখন জবাব দিতে মুখে পড়তে হতে পারে। কারণ হয় কি জানেন, সংসদীয় যে কমিটিগুলো আছে এগুলো কিন্তু খুব পাওয়ারফুল, আসলে খুবই পাওয়ারফুল। কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে না হচ্ছে, কোন মন্ত্রণালয়ে কি অনিয়ম দুর্নিয়ম, এই দুর্নীতি, সেগুলি সবই কিন্তু সংসদীয় কমিটিতে উঠে আলাপ হয় এবং তাদেরকে তথ্য দিতে বাধ্য। সংসদীয় কমিটির কাছে কিন্তু মন্ত্রণালয় জবাবদিহি করে, জবাবদিহি করতে বাধ্য। তো সংসদের কাছে জবাবদিহিতাটাই তো ওখানে জবাবদিহি হয়ে যাচ্ছে। আমাদের এখানে হয়েছে কি জানেন, অনেক নিয়মই ভালো ভালো নিয়ম আগেও ছিল, এগুলো এটা তো আগেও ছিল, কিন্তু কার্যকর ছিল না। বন্দুক একটা ধরা দিছে, চোর আসলে মারবা, কারণ কিছুক্ষণ পর চোর আর বন্দুক ধরে বসে বসে একসঙ্গে বিড়ি সিগারেট খাইতেছে, অবস্থা হলো এটা ছিল আগে আর কি। তো এখন নিয়ম ছিল আগেও, অনেক নিয়ম ছিল, নিয়মগুলি পালন করতে হবে এবং নিয়মগুলি পালিত হচ্ছে কি না হচ্ছে এটা দেখার দায়িত্ব আসলে বিরোধী দলের। আওয়াজটা তো বিরোধী দলের কাছ থেকে আসতে হবে। দেখেন, আমরা একটা যখন পলিটিক্যাল পার্টি দেখি, আমাদের কি, যখন আমি একটা অনিয়ম দেখলাম, আমি চিল্লাইতেছি, হ্যাঁ এটা হয় না, এটা হয় না, হয় না, তা আমার কথা কে শুনবে রে ভাই? আমি তো কেউ না, আপনি তো কেউ না, আমি আপনি তো ইন্ডিভিজুয়াল, তাই না? ইন্ডিভিজুয়াল কথা কিন্তু কেউ দাম দেবে না। কিন্তু আমরা আশা করি কি, যেটা পলিটিক্যাল পার্টি যেগুলি থাকবে, হয় সেটা সংসদের বিরোধী দল হোক অথবা সংসদের বাইরের একটা পলিটিক্যাল পার্টি হোক, এই পার্টিটা আমাদের পাবলিকের হয়ে কথা বলবে, আমরা এটা চাই। এখন আমাদের দুর্ভাগ্য কি, আমরা এমন একটা বিরোধী দল পাইছিলাম এর আগে গত 3টা সংসদে, যে নাকি সরকারের কাছে ভিক্ষার থালি নেখায় থাকতো, যে আমার কিছু দাও, আমার মন্ত্রিত্ব নাই, এইগুলি করতো। তো তারা তো নিজেরাই তো ভিক্ষুক, তো তারা আমারে কি দিবে? কাজে আমি মনে করি ভাই, এইবার একটা খুবই, আমার মনে হয় খুব ভাইব্রেন্ট একটা আমরা পার্লামেন্ট পেতে যাচ্ছি এবং এখানে জামাতের ভূমিকা। এবং আমি এটাও বলি, দেখেন জামাতি নির্বাচনে কিন্তু অনেক দূর ভোট পেয়েছিল এবং ভালো করেছে, তারা নিশ্চয়ই অভাবিত ভালো করেছে আমি মনে করি। জামাতের তো এইটাই জীবনের শেষ ইলেকশন না, জামাতকে ভোট না দিয়ে জনগণ কি ভুল করলো? এটা যদি জামাত সেরকম ভালো কিছু করতে পারে, দেখাতে পারে, তাহলে কিন্তু আমরা মনে করবো তাই তো জামাত ভালো দেখাচ্ছে, তাহলে তো আমরা ভোট না দিয়ে ভুল করছি। এটা তো এই আমাদের মধ্যে ভোটারদের মধ্যে এই যে একটা অনুশোচনা, এই যে একটা অতৃপ্তি, এই ভাবটা, এই ধারণাটা কিন্তু জামাতকেই সৃষ্টি করতে হবে। আবার বিপরীত দিকে বিএনপিকে সৃষ্টি করতে হবে যে না, তুমি কোনো ভুল করো না, তুমি ঠিক লোকটাকে ভোট দিছো, তুমি যোগ্য লোকটাকে ভোট দিছো। তো এই যে একটা কম্পিটিশন সংসদীয় গণতন্ত্রে, এই কম্পিটিশনটা লাগাতার চলতে থাকে এবং এই কম্পিটিশন চললেই কিন্তু দেশটা অগ্রসর হতে থাকে। আমরাও এই কম্পিটিশনের বিষয়ে আব্দুল্লাহ যদি আপনি একটু বলেন, এই কম্পিটিশন যদি চলতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেশটাও কিন্তু সঠিক পথেই পরিচালিত হবে। এবং আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, বাংলাদেশের নতুন অগ্রযাত্রা, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন অগ্রযাত্রা, হ্যাঁ জি, এই অগ্রযাত্রার ক্ষেত্রে তো এই পার্লামেন্টকে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে হবে। তারেক রহমান যদি সরকারকে স্থিতিশীল সরকার চান, বিএনপি যদি একটা স্থিতিশীল সরকার, যদি দেশকে এগিয়ে নেওয়ার জন্য স্থিতিশীলতা কিন্তু অনিবার্য। আপনার যদি প্রত্যেক মাসে 10টা করে সমাবেশ ঢাকা শহরে হয়, এবং কিন্তু বিএনপি এর জন্য একটা বার্তা হচ্ছে যে ঢাকায় প্রথমবারের মতো জামাত কিন্তু অনেক ভালো, অভাবনীয় ফলাফল করেছে। কিন্তু তারা 15টা ঢাকা শহরের 15টা আসনের
আসনের মধ্যে অলরেডি নাহিদ ইসলাম সহ 7টা আসন তারা পেয়েছে এবং আরও 5টা আসনে তারা একেবারে নেক টু নেক ফাইট দিয়েছে। তার মানে কি, এটা কিন্তু এই বার্তাটা দিচ্ছে যে ঢাকা শহরে তাদের জামাতের যে জনশক্তি অত্যন্ত তাদের শক্তির জায়গাটা জানান দিয়েছে। সুতরাং কোনো আন্দোলনের মুখে ঠেলে দিলে বা আন্দোলনের ক্ষেত্র যদি তারা পেয়ে যায় তাহলে কিন্তু সরকারের জন্য কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। সরকারের উচিত হবে যে কোনো ইস্যু আসার আগে, কোনো ইস্যুই বিরোধী দলের হাতে তুলে দেওয়ার আগেই টেবিলে এবং সংসদে এটা নিষ্পত্তি করে ফেলা। হয় সংসদে নিষ্পত্তি করবে, না হলে আলোচনার টেবিলে নিষ্পত্তি করবে। আন্দোলনের জায়গা যেতে দিলেই কিন্তু আর সরকারের পক্ষে ফাংশন করা কঠিন হয়ে যায়। রাজনৈতিক বা প্রতিপক্ষকে, বিরোধী দলকে রাজপথে আন্দোলন মোকাবেলা করবে না, উন্নয়ন চিন্তা করবে না, দেশের জন্য কাজ করবে। তো এই জায়গাগুলোতে যদি আমাদের ডেমোক্রেসিটা সেই জায়গায় আমরা যদি নিতে পারি যে রাজপথ নয়, রাজপথে মানুষের দুর্ভোগের মধ্য দিয়ে দাবি মেনে নেব, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। রাজপথে যখন অচল অবস্থা তৈরি হবে তখন মেনে নেব, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। একটা যে কোনো বিষয়, যে কোনো ইস্যু আসলেই সেটা সংসদে আলোচনার মাধ্যমে যেটা সম্ভব সেটা সংসদে শেষ করা, এবং যেটা এরকম আলোচনার টেবিলে বসে বিরোধী দলীয় নেতার সাথে, তিনি যেহেতু আপনি যে কথাটি বললেন যে বাসায় যাচ্ছেন মিষ্টি নিয়ে, তো এই ধরনের কোনো সংকট এরকম হলে তিনি চলে যাবেন অথবা তিনি দাওয়াত দিবেন, বসবেন এক টেবিলে বসে যদি আলোচনার মাধ্যমে। এটাই তো নতুন বাংলাদেশের জনগণের কাছে, জনগণ তো এটাই প্রত্যাশা করে যে আলাপ আলোচনার টেবিলেই সমস্যাগুলোর সমাধান হবে, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, আন্দোলনে দেশ অস্থিতিশীল না হয়, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত না হয়, আবার অবরোধ, হরতাল এই জাতীয় এই জায়গাটাতে যাতে না যায়। জামাত একটি সংগঠিত শক্তি, তারা যদি আন্দোলনে মুভমেন্ট শুরু করে তাহলে কিন্তু সরকারকে ভোগানোর জন্য তাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এই বিষয়টাকে মাথায় রেখেই আমি মনে করি বিরোধী দলকে হ্যান্ডেল করা উচিত হবে, এবং সংসদে এবং সংসদের বাইরে আলাপ আলোচনার দরজাটা সব সময় খোলা রাখতে হবে। সব সময় আলোচনার টেবিলে সমস্যাগুলোর সমাধান করে বোঝাপড়ার মাধ্যমে যেখানে ছাড় দেওয়া দরকার সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও দেশকে স্থিতিশীল রাখা, সরকারকে স্থিতিশীল রাখা, এই জায়গাটাতে গুরুত্ব দিলেই কেবল উন্নয়ন অগ্রযাত্রার জায়গাটা আমাদের প্রত্যাশিত জায়গায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় তার সামনে 3টি লক্ষ্য ছিল: 1 সংস্কার, 2 মানবতা বিরোধী অপরাধের বিচার, আর 3 হচ্ছে নির্বাচন সম্পন্ন হলো, বাকি 2টা চলমান। কি বলবেন আপনি? নতুন সরকারের কাছে এটাও তো একটা নতুন চ্যালেঞ্জ হিসেবেই থাকবে। শুনেন, একটা কথা বলি, যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কর্মকাণ্ডর দায় নতুন সরকারকে দীর্ঘদিন বহন করতে হবে, দীর্ঘদিন। তবে সেগুলি না এখন আলোচনার বিষয় না, আলোচনার বিষয় নাই। কারণে 2 থেকে 3 দিন আছে তাদের আয়ু। মনে করেন একজন রুগী, ডাক্তার জবাব দিয়ে দিছে, ভাই এমন কিছু নেই, ভালো মন্দ যা খাওয়াই দেন, অথবা যার যা স্মৃতি আছে চাষবাসে এসে বলেন, আলাপ আলোচনা করেন, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তখন উনি গত বছর চাকরিকালীন কারে ধমক দিছিল, কি করছিল, এই কাহিনী বলে কোনো লাভ আছে ভাই? তো গন কেস, যাবার দেন। তারপরে তো একেবারে শেষ মুহূর্তে আমেরিকা থেকে 25টা যুদ্ধ বিমান, মানে বিমান কেনা চুক্তি করছে, বাতিল করেন। হ্যাঁ, পারলে বাতিল করেন, আলোচনার কথা লাভ নাই। হ্যাঁ ঠিক আছে, যদি মনে করেন যে ঠিক হয়নি, এই প্রস্তাব তো আমরা আরো 5-6 মাস আগে দিয়ে রাখছি। সেটা হলো গিয়ে যে ভাই এই উপদেশটা যারা আছে এবং এখানে সরকারের কি পয়েন্টে মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা রাখে এমন পদে যে সমস্ত দ্বৈত নাগরিক আছে, এদের সবারই বিদেশ যাত্রার উপর আপাতত নিষেধাজ্ঞা দিতে হবে। নিষেধাজ্ঞা দিয়া তাদেরকে চেক করতে হবে তারা কি দুর্নীতি করছে কিনা। যার দুর্নীতি করে নাই তাকে স্যালুট দিয়ে বিদায় করে দেন, ভাই তুমি গেলে যাও, থাকো। আর যারা দুর্নীতি পাবেন তাদেরকে বিচারের আওতায় আনেন। পরে যে হাহাকার করবেন যে জামাতের মতো যে 335 টাকা 75 বাড়ি আছে, তারা তো আমি পাই না ইংল্যান্ডে। ওই হাহাকার শুনে তো আমার কোনো লাভ নাই। এই সরকারকে আমি বলবো দায়িত্ব নেওয়ার পরে এই জন্য আপনার প্রথম কাজ যে সমস্ত দুর্নীতির অভিযোগ আছে আগের সরকারের উপর, আগের সরকার বিভিন্ন উপদেষ্টার উপর অনেকের আছে, ইতিহাস পেয়ে যাবেন। যেই দিন ওনারা ক্ষমতা গ্রহণ করবেন, যেই দিন ওনাদের কাছে ঝাঁকে এই সমস্ত দলিলপত্র যাইতে থাকবে, কোনো সমস্যা নেই। ওইগুলি নিয়ে আলোচনা করেন, জাজ করার পর যেগুলি বিচারযোগ্য বিচার করেন, যারা অন্যায় করেছে শাস্তির আওতায় আনেন, তাহলেই কিন্তু মানুষের মধ্যে একটা আস্থা আসবে যে না, আপনি আসলে দুর্নীতি সহ্য করবেন না। এই আস্থাটা শুনেন, শুরুতে কিন্তু আস্থা আনতে হবে। শুরুতে আপনি আমাকে বললেন যে ভাই তুমি কি বিরিয়ানি পাকাইতে পারো? আমি বলি হ্যাঁ পারি। তাহলে তুমি 50 জন লোকে বিরিয়ানি পাকাই খাওয়াবা? আমি হ্যাঁ খাওয়াবো।
আপনি চাউল টাউল নিয়ে আসলেন, সব নিয়ে আসলেন, এখন আপনি দেখেছেন আমি খালি কি ঘুটুর ঘুটুর করতেছি, আপনার লোকে 50 জন অতিথির কিন্তু পেটে ক্ষুধা বাড়তেছে। রাইট। পরে এমন এক জিনিসই বানিয়ে আনছি, ওটা না হয়েছে বিরিয়ানি, না হয়েছে খিচুড়ি, না হয়েছে ভাত, কি যে হয়েছে কেউ জানে না। তখন আপনার কি হবে? আমি না 2টা চট থাপ্পড় খেলাম, কিন্তু এই 50 জন অতিথির কাছে আপনার অবস্থাটা কি হবে? রাইট। এই 50 জন অতিথি মনে করেন দেশের জনগণ। রাইট। আর এই যে আমি বাবুর্চি, অথর্ব বাবুর্চি, এটা হলো এই সরকার, বর্তমান সরকার। আর আপনি মালিক, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরিয়ানি খাওয়ানোর। এখন আপনি কি করবেন আপনি এটা বুঝেন। আগেই দেখেন যে ভাই তুই পারবি কিনা বল। এখন আমি তো শুরু থেকে বলতেছি আর পারবে না, আমি বলছি পারবে না, এখন বলবেন যে তুই তো বেটা বায়াস। ঠিক আছে, আমি বায়াস ভাই, আমি বায়াস। আপনি একটু বিচার করে দেখেন কি কি পারছে, কি কি পারে নাই, কি কি ঝামেলা পাকাইছে, কি কি ঝামেলা পাকায় নাই, আপনি দেখেন। আমি তো মনে করি আগামী সরকার দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে শুরু হবো পে কমিশন বাস্তবায়ন আন্দোলন, পরের দিন থেকেই। এবং সরকার তখন হাবুডুবু খাবো। কেন? কারণ ওরাও বুঝে, কিন্তু এই সরকারি কর্মচারীরা বুঝে যে এখনই সময় চাপ দেওয়ার। প্রথম দিন থেকে চাপ দিবে, আমি বললাম আপনি মিলাই নিন, অথবা প্রথম সপ্তাহ থেকে তো দিবেই। সরকার কোত্থেকে বাস্তবায়ন করবো? এখন পর্যন্ত এতে বলা উচিত যে অর্থের যে সংস্থান জিনিস তো তুমি থাকতে হবে। বাস্তবায়ন করতে পারো নাই, সেটা তুমি আমার জন্য ক্রিয়েট করলা কেন? এটা কেন ক্রিয়েট করছে? এই সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। তারা বলবে যে আমরা তো পারি নাই, এরা তো আরো পারে না। তখন কি হবে দেখেন। এম আব্দুল্লাহ, নতুন সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায় বহন করতে হবে। এটা মাসুদ কামাল ভাই যেভাবে বলেন, আমি সব বিষয়ে একমত হওয়ার এখানে সুযোগ কম আমি দেখি। কারণ হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসের সরকার কোন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছে এটা আপনাকে প্রথমে মূল্যায়ন করতে হবে। একটা বিপর্যস্ত দেশ যখন আপনি যদি শুরুর দিকে দেখেন, আপনি সাংবাদিক, মাসুদ কামাল ভাই সাংবাদিক, আমরা কাছে থেকে দেখেছি, শুরুর দিকে কিন্তু কোনো কেউ দায়িত্ব নেওয়ার মতো লোক পর্যন্ত ছিল না। আমি সুনির্দিষ্টভাবে জানি যে আমাদের সাংবাদিকদের মধ্যে হেভিওয়েট সম্পাদককে অফার করা হয়েছিল যে আপনি আসেন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। তিনি বলেছেন আরে এই সরকারের টিকবে কি না আমার সন্দেহ আছে, আমি এইসব ঝামেলার মধ্যে যাব না। শুরুতে কিন্তু যে পরিস্থিতিতে 5ই আগস্টের পরে সরকার দায়িত্ব নিয়েছে, ওই সময় অনেককে কিন্তু উপদেষ্টার অফার দিয়েও কিন্তু তাদেরকে কাছে আনা যায় নাই, পাওয়া যায় নাই। সেরকম একটা সময়ে তারা ঝুঁকি নিয়েছেন। তারপরে কি হলো? প্রতি বিপ্লবের চেষ্টা হলো। আপনি দেখেছেন যে একের পর এক প্রতি বিপ্লব, সচিবালয় দখল হয়ে যায়, আনসাররা কিভাবে সচিবালয়ে ঢুকে গেল, তারপরে আমরা বিভিন্ন দাবির যে বহর, প্রায় 1,500-এর মতো আন্দোলন মোকাবেলা করতে, 1,500-এর বেশি, 1,500-এর হিসাব, 1,500-এর হিসাব কিন্তু আরো 4 মাস 5 মাস আগে, প্রায় 2 থেকে 2,500 আন্দোলন মোকাবেলা করতে হয়েছে এই সরকারকে। এবং একটা বিপর্যস্ত ব্যাংক ব্যবস্থা, যে ব্যাংক ব্যবস্থার তলা ফুটো ছিল, ব্যাংকে কিছু ছিল না, রিজার্ভ ছিল $15 বিলিয়ন মধ্যে নেমে এসেছিল, সেটা এখন $30 বিলিয়ন গিয়ে একটা স্থিতিশীল জায়গায় এসছে। এবং বাংলাদেশের উপর ঋণের যে চাপ ছিল, ঋণের কিস্তি খেলাপি হয়ে গেছিল বাংলাদেশ, সেই জায়গাটাতে জ্বালানির টাকা পরিশোধ করতে পারে না, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, আদানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিচ্ছে তাদের বকেয়া বিলের জন্য। এই বিষয়গুলো বড় বড় ইস্যুগুলো আপনি কি যদি আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করতো, এই যে গত 18 মাসে প্রতি 3 মাস অন্তর আইন করে নিয়েছিল আওয়ামী লীগ সরকার, যে অটো 3 মাস অন্তর গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়বে, 18 মাসে কয়বার বাড়তো হিসাব করে দেখেন, 3 দিয়ে ভাগ করে দেখেন যে কতবার বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়তো। এই সরকার কিন্তু একবারের জন্য এই জ্বালানির দাম কিন্তু বাড়ায় নাই। জ্বালানির সংকট আছে, এটা তারা ধারাবাহিকভাবে আওয়ামী লীগের উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছে, সেই সংকটটা আছে। কিন্তু বিদ্যুৎ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু মোটামুটিভাবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু নিশ্চিত করে গেছে এই সরকার। তো সুতরাং ঢালাওভাবে আমরা যদি বলি এই সরকার ব্যর্থ হয়েছে, সব উপদেষ্টা ব্যর্থ হয়েছে, বিষয়টা আপনি যদি উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, সড়ক উপদেষ্টা, তার ব্যাপারে কিন্তু যথেষ্ট সুনাম আছে। তিনি সড়ক খাতের যে প্রজেক্টগুলো আছে, বিগত সরকারের যে প্রকল্পগুলো আছে, অনেক প্রকল্প থেকে কিন্তু অনেক অর্থ বার্গেনিং করে অনেক অর্থ সাশ্রয় করে এনেছে। এবং তারা দুর্নীতি হয় কখন? দুর্নীতি বাংলাদেশে দুর্নীতির যে সংজ্ঞায় চলে গেছে, আওয়ামী লীগ এটাকে 1000 কোটি টাকার নিচে কোনো দুর্নীতি হতোই না আওয়ামী লীগের সময়। সেই জায়গাটাতে আমরা দেখেছি কি এইটা করার জন্য, বড় দুর্নীতি করার জন্য বড় প্রজেক্ট দরকার। এই সরকার তো কোনো নতুন কোনো প্রজেক্ট নেয় নাই যে সেটা দিয়ে দুর্নীতি প্রজেক্ট লেনদেন করে প্রজেক্টে যাবে, সে ধরনের দুর্নীতি করার সুযোগ। আর বাংলাদেশে প্রশাসনিকভাবে রন্ধ্রে রন্ধ্রে বিভাগওয়ারি বিভিন্ন সেবার ক্ষেত্রে যে দুর্নীতি, এই দুর্নীতি কখনো নির্মূল করা যাবে না। এটা হলো আমলাতান্ত্রিক যে সিস্টেমের মধ্যে যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে
ঢুকে গেছে। এই দুর্নীতি কারো পক্ষে দূর করা সম্ভব কিনা সেটা আমি সন্দিহান, কিন্তু বড় ধরনের দুর্নীতি হওয়ার সুযোগই ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে এই উপদেষ্টা, প্রত্যেক উপদেষ্টাকে ঘিরে যে আমলাচক্র ছিল, এরা কিন্তু আওয়ামী লীগের নিয়োজিত, আওয়ামী লীগের অনুগত আমলাচক্র ছিল। তারা কিন্তু কোথা থেকে পান থেকে চুন খসলেই সেটা কিন্তু ছবি তুলে, ফাইলের ছবি তুলে দেশের বাইরে পাঠাইয়া দিচ্ছে। আমরা দেখেছি যে আমাদের অনেক সাংবাদিক বন্ধু সেখান থেকে নথি কিভাবে ছেপে দিয়েছে। তো সুতরাং দুর্নীতির জন্য এই সময়টাতে সেখানে বড় ধরনের কোনো দুর্নীতি করার, যারা খুব বেশি কিছু করে থাকলে সেটাও অঙ্কের জায়গা থেকে কত বড় হবে আমি সন্দিহান আর কি। তারপরও যেহেতু সরকারের যার বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ আমরা আলোচিত হতে দেখেছি, তিনি তো এখন থেকে 4-5 মাস আগে সরকার থেকে চলে গেছেন। কেউ তো কোথাও সংবাদ সম্মেলন করে কোনো রকম দুর্নীতির নথি কোথাও দিতে পারলেন না। তো সামনেও বাকি যারা আছে তাদের ব্যাপারে যদি সরকার পরিবর্তন হওয়ার পরে যদি দুর্নীতি তারা করে থাকে, সেই প্রমাণ নিশ্চয়ই আসবে, বিচার হবে, কোনো সমস্যা। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। আমরা একেবারেই শেষ প্রশ্ন, সেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে নতুন বন্দোবস্ত, নতুন প্রেক্ষিত, এই ক্ষেত্রে পররাষ্ট্রনীতি, বিশেষ করে এই গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নেয়া প্রতিবেশী দেশ ভারত, কি ধরনের পররাষ্ট্রনীতি হওয়া উচিত, বা তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কি অবস্থান হওয়া উচিত? শুনেন, ভারত একটা ভিন্ন দেশ। অন্য যে কোনো দেশের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটু পার্থক্য তো হবে, কারণ তারা আমাদের প্রতিবেশী দেশ, খুব প্রভাব বিস্তার করে আমাদের একদম চারপাশে ঘিরে আছে। তার মানে এই না আমাদের মানে এই কারণে তাদের সঙ্গে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থাকবে, এটা আমি মনে করি উচিত হবে না। আবার একদম মানে বৈরী সম্পর্ক থাকবে, এটা উচিত হবে না। আমাদের জন্য, আমাদের স্বার্থের জন্য যা করলে ভালো হয় সেটাই করতে হবে, এবং তাতে আমাদের আত্মসম্মানের একটা ব্যাপার আছে। কিন্তু দেখেন, আমাদের দেশের মানুষ আওয়ামী লীগের বিভিন্ন সময়ের ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, এই সমস্ত সম্পর্কের কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ, গড়পড়তা মানুষ, যে কাউকে জিজ্ঞাসা করেন তাদের মধ্যে ভারত বিরোধিতা খুব প্রবল। এটা কেন হয়েছে? এটা কিন্তু তৈরি করা হয়েছে। আমাদের এখানে যখন ভোটারবিহীন নির্বাচন হয় তখন তারা বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, আর আমাদের এখানে যখন গণ অভ্যুত্থানে একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয় তখন তারা তাকে আশ্রয় দেয়। এইগুলি ভাই আমার দেশের মানুষ কে ভালোভাবে নেবে বলেন? ভালোভাবে নেই তো, তাদের আচরণ ভালো ছিল না। তো এখন তারাও নিশ্চয়ই দিনে বুঝতে পারছে, যদি বুঝতে না পারতো তাহলে তাদের মানে কেন তারা খালেদা জিয়ার মৃত্যুর পরে ওদের পররাষ্ট্রমন্ত্রী পাওয়ারফুল লোক, তিনি কেন আসবেন? তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলছে যে দুদেশের মানে সম্পর্ক উন্নয়নে তারা। তো এখন আগামীতেও আমি মনে করি তারাও বুঝতে পারছে যে দেশের মানুষ কি চায়, এবং আমাদের নতুন সরকারও আমি মনে করি যে এমন কিছু করবেন না যাতে নাকি আমাদের আত্মসম্মানে কোনো আঘাত লাগে, আবার এমন কিছু করবেন না যাতে নাকি আমাদের স্বার্থের কোনো হানি ঘটে, মানুষের ভোগান্তি বাড়ে, এটা করবেন না। আমি যেখানে একটা কথা বলি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যাবৎকালে ভারতের সঙ্গে আমাদের দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সর্বনিম্নে ছিল, এবং এই সর্বনিম্নে থাকার কারণে আমরা অনেক লাভবান হয়ে গেছি, এটাও আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ। এম আব্দুল্লাহ, পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, পররাষ্ট্র নীতির ব্যাপারে তো আজকেও সংবাদ সম্মেলনে তারেক রহমানের কাছে প্রশ্ন এসেছিল বিভিন্ন। খুব ইন্টারেস্টিং হলো যে ভারতের যে কয়জন সাংবাদিক প্রশ্ন করেছেন, প্রায় সমান সংখ্যক সাংবাদিক প্রশ্ন করেছেন চীনা সাংবাদিক, এবং পাকিস্তানি সাংবাদিক পাকিস্তানের সাথে রিলেশন নিয়ে প্রশ্ন করেছেন। খুব ইন্টারেস্টিং। তো তাদের প্রশ্নের উত্তরে যে বার্তাটি দিয়েছেন যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন। তো এটা তো আমরা সবাই চাই তো দেশের স্বার্থটা সুরক্ষিত হবে, আর দেশের স্বার্থ সুরক্ষিত হলে আমি মনে করি যে কোনো দেশের সাথে নতজানু কোনো সম্পর্ক হবে না, আমরা যেটা চাই না। ডক্টর ইউনূসের যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হয় সেটা হলো যে ভারতের সাথে চোখে চোখ রেখে তিনি কথা বলেছেন, এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি এই জায়গাটাতে ভারসাম্যের একটি জায়গা ভারতের সাথে না হলেও এমন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন আমেরিকা, চীনা, পাকিস্তানকে সাথে শীতল সম্পর্ককে কিছুটা স্বাভাবিক জায়গায় এনে যে উষ্ণতা নিয়ে এসে অটোমেটিকলি ভারত কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে পড়ে একটা জায়গায় এসে কিন্তু প্রথম দিকে তারা যে ধরনের অ্যাটিটিউড শো করেছিল, শেষ দিকে এসে কিন্তু তাদেরকে এক ধরনের ডিফেন্সিভ জায়গায় চলে যেতে হয়েছে। তো আমরা তো সেভাবে এই কৌশলী পররাষ্ট্রনীতি এবং আগামী দিনগুলোতে আমি মনে করি দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি আমাদের যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে ধরনের শক্ত পররাষ্ট্রনীতি দরকার সেটা অবশ্যই রাখতে হবে।
অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ এবং জনাব মাসুদ কামাল আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই, নতুন সরকারের কাছে গণমানুষের প্রত্যাশা হিমালয় সম। সেই প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ তো নতুন সরকারের থাকবেই, তবে আমাদের প্রত্যাশা বাংলাদেশের নতুন অগ্রযাত্রায় তারেক রহমান হবেন আলোকবর্তিকা, যা দেশবাসীকে, যা পুরো জাতিকে আলোর দিশা দেখাবে। সেই প্রত্যাশায় শেষ করছি 50 মিনিটস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।